হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ রবিবার, তাই না? তার মানে আজকে একটা রূপকথার গল্প পড়ব। তো যে বইটি থেকে আমি পড়ব সেই বইটি হলো রাজ্যের রূপকথা প্রথম খণ্ড, লেখক শরীন্দ্র মোহন মুখোপাধ্যায়। তো আজ আমরা কোন গল্প পড়ব? আফ্রিকায় যাওয়া যাক। তাহলে আজকে একটা আফ্রিকা দেশের রূপকথা পড়ব। এর আগে আমরা আফ্রিকা বা কাফ্রি দেশের রূপকথা, যে কঙ্গো যে দেশ ছিল তার বেড়াল আর ইঁদুর, এই গল্পটা পড়েছিলাম, তাই না? তো আজকে আমরা পড়ব শেয়ালের ফন্দি। চলো যাই তাহলে শেয়ালের ফন্দিতে। তাহলে আমাদের কত নম্বর পেজে যেতে হবে? পাতায় 142 নম্বর পাতা, তাই না? তাহলে চলো যাই। আচ্ছা, আমরা তো যাচ্ছি। আচ্ছা, কঙ্গো দেশের প্রথম রূপকথাটাতে আমরা চলে এসেছি। আচ্ছা চলো দেখি। এটা তো পূর্ব কথা, কাফ্রি দেশের বেড়াল আর ইঁদুর, এটা আগের বারে আমরা পড়ে ফেলেছি। এই তো, তাহলে আমাদের আজকের গল্প শেয়ালের ফন্দি। এই যে শেয়ালকে দেখা যাচ্ছে। বনে সেবার এক ফোঁটা বৃষ্টি হয়নি। খাল বিল সব শুকিয়ে খাঁ খাঁ। বনের কোথাও এতটুকু জল নেই। তেষ্টায় ছাতি ফেটে কত জানোয়ার মারা গেল। তেষ্টায় ছাতি ফেটে মরা, সে যেন একালের প্লেগ বসন্ত কলেরার মতো। এর আবার টিকা নেই যে টিকা নিয়ে রক্ষা পাবে। সে বনের রাজা সিংহ। চিন্তাকুল হয়ে সিংহরাজ একদিন সভা ডাকল। সে সভায় বনের সমস্ত জন্তু জানোয়ার এসে হাজির। সিংহ বললে, সকলে পরামর্শ করে উপায় ঠাওরাও, কি করে তেষ্টার জল মেলে। ছাতি ফেটে জানোয়াররা সব মরে পাচার হয়ে গেল, কাদের নিয়ে রাজ্য চালাবো। বনে সবার চেয়ে বুদ্ধিমান বানর। সে বললে, এ বন ছেড়ে চলুন পশুরাজ, সকলে অন্য বনে যাই, যে বনে বৃষ্টি হয়েছে, খালে বিলে পুকুরে জল আছে। কচ্ছপ বললে, তেমন বনে যেতে হলে সারা পৃথিবী ঢুঁড়তে হবে বাপু। আমার পিঠে এই ভারী খোলা, এ বোঝা নিয়ে এ বয়সে অত পথ আমি চলতে পারবো না। সাপ বললে, সকলে মিলে চুপচাপ পড়ে ঘুমোই আসুন পশুরাজ, তাহলে তো আর তেষ্টা পাবে না। খরগোশ বললে, পাগল না, আমি তা পারবো না, বেশি ঘুমোলে বাতে ধরবে। নানা জানোয়ার নানা কথা বললে, কোনোটা তেমন লাকসই হলো না। তখন শেয়াল বললে, আমরা সবাই মিলে আসুন পশুরাজ, একটা পুকুর খুঁড়ি। কি বলেন? মস্ত পুকুর, এমন মস্ত যে সারা বছরের রোদেও সে পুকুরের জল শুকোবে না। সকলে বললে, হ্যাঁ হ্যাঁ, বাহ, শেয়ালের এ যুক্তি খুব ভালো। পুকুরের জল যদি সারা বছর না শুকোয়, তাহলে হোক অনাবৃষ্টি, কুছ পরোয়া নেই। তখন পুকুর খোঁড়ার প্রোগ্রাম ঠিক হলো। পালা করে করে প্রত্যেকটি জানোয়ার মাটি খুঁড়বে। শেয়াল যখন যুক্তি দিয়েছে, তখন আর সকলের খোঁড়া হলে শেয়াল করবে কাজ শেষ, অন্য জানোয়াররা আগে খুঁড়বে। সকলে রাজি। পুকুর খোঁড়া শুরু হলো। গন্ডার, বড়া, বাঘ, হাতি, হরিণ থেকে খরগোশ, কচ্ছপ, মায়ের নেংটি ইঁদুর পর্যন্ত সকলে পালা করে খুঁড়ছে খুঁড়ছে খুঁড়ছেই। 7 দিনে মস্ত পুকুর হলো। এখন শেষ করবে শেয়াল, কিন্তু কোথায় শেয়াল? বনের কোনোখানে শেয়ালের লেজের ডগা দেখা গেল না। সে একেবারে উবে গেছে। সকলে খুব গালিগালাজ করতে লাগলো। ফাঁকিবাজ, বাক্কি বাগিস, পাজি। ছুঁচো বললে, আমি যে ছুঁচো ছুঁচুমি করি, শেয়াল আমার চেয়েও ছুঁচুমি করে। পশুরাজ বললে, তাকে গালাগাল দিলে তো পুকুর কাটার কাজ শেষ হবে না, এসো তার পালা আমরা সকলে মিলে সারি। সকলে মিলে লাগলো তখন পুকুর কাটা শেষ করতে। কাটা শেষ হলো।
পাতাল পর্যন্ত খোঁড়া। হুড় করে জল উঠে পুকুর ভর্তি, অথই অতল জল, ফটিকের মতো ঝকঝক করছে, আর খেতে কি মিষ্টি, যেন শরবত। জানোয়ারদের মহা আনন্দ, আর ভয় নেই, মনের আনন্দে সকলে যে সেই পুকুরে প্রাণ ভরে যত খুশি জল খাবে, স্নান করবে। পশুরাজ বলল, সব তো হলো, এখন আসল কাজ বাকি। শেয়াল যেমন ফাঁকি দিয়েছে তাকে জব্দ করব। নিয়ম হোক, যারা এ পুকুর খুঁড়েছে তারাই শুধু এর জল সরবে, মানে জল খেতে পারবে বা ব্যবহার করতে পারবে। তারা ছাড়া আর কেউ এ পুকুরে স্নান করলে কিংবা এর জল খেলে তার গর্দান যাবে। পুকুরের চারপারে বড় বড় কাঠে মোটা অক্ষরে লিখে দেয়া হলো, যারা এ পুকুর খুঁড়েছে তারা এ জলের মালিক। মালিক ভিন্ন অপরে এ পুকুরে স্নান করলে বা এ পুকুরের জল খেলে তার গর্দান যাবে। শেয়াল আড়ালে আড়ালে দেখে, ঝোপে ঝোপে লুকিয়ে থেকে শোনে এদের সলা পরামর্শ। তারও জল চাই, খাবে, স্নান করবে, জলের সন্ধানে কোথায় যাবে? সে ভাবল, হায়রে যুক্তি, তোমরা যত আইন কানুন করো, শেয়াল হয়ে শেয়ালের বুদ্ধি নিয়ে সে আইন কানুনের আগর যদি না ভাঙতে পারলো, তো মিথ্যা সে শেয়াল জন্ম। তাছাড়া কথায় বলে, বজ্র আটুনি ফসকা গেরো। ফন্দি করে শেয়াল করলে কি, ভোরে সূর্য উঠবার আগে বন যখন নিশুতি, সেই সময়ে সে আসে পুকুরে স্নান করতে। অথই অতল জল, রাতের হাওয়ায় চমৎকার ঠান্ডা। মনের আনন্দে শেয়াল ডুব দেয়, সাঁতার কাটে, আজলা আজলা জল খায়। খেয়ে তারপর কলসি নিয়ে আসে, সেই কলসি ভরে জল নিয়ে নিজের গর্তে ফেরে। এ জল নিজে খাবে, শেয়ালনি খাবে, ছানাপোনারা খাবে। এমন নিঃশব্দে কাজ করে যে কাক পক্ষী যে অত ভরে ওঠে সেও টের পায় না। এ দেখো ছোট্ট বন্ধুরা, সেই সাইনবোর্ডটা, সেই লেখা, এবং এর নিচে শেয়াল বাবাজি বসে বসে দেখছে আর পড়ছে। আচ্ছা, এমনি করে শেয়াল রোজ আসে পুকুরের জল সরতে, স্নান করে, জল খায়, জল নিয়ে যায়। জানোয়াররা বিন্দু বিসর্গ জানতে পারে না। কিন্তু জাতে শেয়াল দুষ্টু বুদ্ধি না খেলালে তার জাতের ধর্ম থাকবে কেন? ওরা যেমন শেয়ালকে একঘরে করেছে, শেয়াল ভাবলো সেও তেমনি জানোয়ারদের দেবে শিক্ষা। সে শিক্ষা দেবার জন্য শেয়াল করলে কি, স্নান সেরে বাড়ির জন্য এক কলসি জল ভরে নিয়ে কাদা পাক হাটকে পুকুরের জল ঘোলা করে দিয়ে বাড়ি ফিরল। বেলা হলে জানোয়াররা এলো পুকুরে স্নান করতে, জল নিতে। এসে দেখে জল কাদা ঘোলা, একেবারেই যাচ্ছে তাই নোংরা। সিংহ বললে, জল ঘোলা করলে কে? অমন ফটিকের মতো পুকুরের জল। হাতি বলল, তাই তো, আমার এত বড় দেহ নিয়ে আমি স্নান করি কত সাবধানে, জল কখনো ঘোলা হয় না। গন্ডার বললে, আমি গায়ের পাক মুছে তবে জলে নামি স্নান করতে। মোষ বললে, কাদা পাক না মাখলে আমার খিদে হয় না, আমিও জল ঘোলা করি না। বাঘ বললে, চার পারে কাঠের বড় বড় হরফে লেখা রয়েছে। ইঁদুর বললে, কোনো দুষ্টু জানোয়ারের কাজ নিশ্চয়ই। পশুরাজ বললে, কিন্তু কে সেই দুষ্টু জানোয়ার? কেউ ঠিক করতে পারলো না। তখন সকলে মিলে জল সাফ করে স্নান সেরে যে যার ঘরে ফিরল সেদিনকার মতো। পরের দিন স্নান করতে এসে সকলে দেখে আবার সেই ব্যাপার, জল কাদা ঘোলা, উপরি 4 দিন এমনি ধারা। বাঘ বললে, কোনো বদমায়েশ জানোয়ার ইচ্ছে করে জল ঘোলা করে দিয়ে যাচ্ছে। সিংহ বললে, সে বদমায়েশকে ধরতে হবে। হাতি বললে, চৌকিদার বহাল করুন পশুরাজ। কে করবে চৌকিদারি? বুড়ো কচ্ছপ বললে, আমি করব। ইঁদুর বললে, কিন্তু ভারী হুঁশিয়ার দাদা, আমার মনে হয় এ কাণ্ড। তার মুখের কথা লুফে বাঘ বললে, শেয়ালের, নির্ঘাত নিঃসন্দেহ। বানর বললে, না হলে তার লেজের ডগা দেখি না কোথাও, ভাবো সে চুপ করে থাকবার জানোয়ার। পশুরাজ বললে, বাঘ বললে, হালুম। হাতি বললে, কি করে ধরবে? হাতে নাতে ধরা চাই মোদ্দা। কচ্ছপ বললে, আমি ধরবো, তোমরা শুধু এক কাজ করো,
দুপুর রাতে আমি এসে পুকুরের পাড়ে বসবো খোলার মধ্যে মুখ ঢুকিয়ে। তার আগে তোমরা আমার খোলার উপর খুব পুরু করে চটচটে মোম মাখিয়ে দিয়ে যাবে। ব্যাস, রাত জেগে পাহারা দিয়ে আমি ঠিক ধরবো সে বদমাইশকে। তাই হলো। রাত্রে ইঁদুর এসে লেজে করে কচ্ছপের খোলার উপর মোম আচ্ছা করে মাখিয়ে দিল, চটচটে আঠার মতো মোম। মোম মাখিয়ে ইঁদুর গেল বাসায়। কচ্ছপ তার মুখ আর পাগুলো খোলার মধ্যে পুড়ে জলের কিনারায় পাথরের চাঙড়ের মতো পড়ে রইল নিথর। দেখলে কে বলবে কচ্ছপ মনে হবে বড় একখানি পাথর পড়ে আছে। সারা রাত কেটে গেল। ভোরের আলো ফুটি ফুটি করছে। কচ্ছপ শুনল ঝোপের মধ্যে শুকনো পাতায় পায়ে চলার খসখস শব্দ। কচ্ছপ কান খাড়া করে আছে। শব্দ এগিয়ে আসছে, আরো এগিয়ে। কচ্ছপ নিঃশ্বাস বন্ধ করে একদম নিঃশ্বাস, যেন পাথর। শেয়াল এলো পুকুরের পাড়ে, তারপর জলে নামা। পুকুরের ঘাট নেই। শেয়াল দেখলো জলের কোলে মস্ত একখানা পাথর পড়ে আছে। বাহ, চমৎকার! শেয়াল ভাবলো যেন সান বাঁধানো ঘাট। স্নান করে ফেরবার সময় ওই পাথরে পা দিয়ে ফিরবে, পায়ে কাদা লাগবে না। স্নান করে কলসিতে জল ভরে উঠে সামনের দুপা সে দিলে তুলে সেই পাথরের উপর, আর যায় কোথায়? কচ্ছপের খোলায় আঠার মতো জ্যাবজ্যাবে মোম, সেই মোমে তার পা দুখানা গেল সেটে। শেয়াল হ্যাঁচকা টান মারে, তবু সে আঠা থেকে পা আর ওঠে না। শেয়াল প্রমাদ গুনল, এ কি আপদ! তখন পিছনের পা দুখানা দিয়ে মারলো জোরে লাথি পাথরখানার গায়ে। যেমন মারা, সে দুখানা পাও অমনি গেল মোমে সেটে আটকে। শেয়ালের অবস্থা সে আর বলবার নয়। শেয়াল বুঝলো ফন্দি। হুয়া হুয়া, ক্যা ক্যা হুয়া করে চিৎকার। তারপর শেয়াল বললে, ছাড় ছাড়, ওরে আমায় ছাড়, এ চালাকি সত্যি আমার ভালো লাগছে না। খোলার ভিতর থেকে মুখ বাড়িয়ে কচ্ছপ বললে হেসে, তুমি ভাবো তুমি একাই শেয়াল? শেয়াল বললে, হুয়া হুয়া, ওরে ছেড়ে দে কচ্ছপ, না হলে কামড়ে তোর খোলা আমি ছিড়কুটে দেব। কচ্ছপ বললে, দিও, তার আগে আমার পিঠে চড়ে চলো তো বাপু পশুরাজের কাছারিতে। দিব্যি রথে চড়ে যাবে বলে বারে বারে তুমি, এবং সেই সঙ্গে বললে, বারে বারে তুমি জাদু খেয়ে যাও ধান, এবারে তোমার আমি বধিব পরাণ। হা হা হা। শেয়ালকে পিঠে করে কচ্ছপ চলল পশুরাজের কাছারিতে। শেয়ালের প্রাণপণ চেষ্টা আঠা থেকে পাগুলোকে উদ্ধার করবে, কিন্তু হিমশিম খেয়ে গেল। গায়ে দরদর ধারে ঘাম ঝরছে। কি আঠালো মোম! একখানা পাও তার নড়ল না। হাঁ করে কচ্ছপের পিঠে কামড় বসাতে গেল, কিন্তু মোম যেমন মধুমাখা, মুখখানাও গেল আঠায় আটকে। শেয়ালের তখন এক বিরিকিচ্ছিরি মূর্তি। মানে ছোট্ট বন্ধুরা বুঝতে পারলে কি অবস্থা হয়েছে। তখন শেয়ালের চারটে পা এবং মুখ সব কচ্ছপের সেই খোলার উপরে মোমের সাথে আটকে চিটকে বসে আছে। শেয়ালকে নিয়ে কচ্ছপ এলো পশুরাজের কাছারিতে। শেয়ালের চিৎকারে পথে জন্তু জানোয়ারের ভিড় জমে গেল। তারাও এলো সঙ্গে সঙ্গে কাছারিতে। বিরাট সভা। পশুরাজ সভায় বসে। কচ্ছপ বললে, চোরকে ধরে এনেছি পশুরাজ। সে মূর্তির পানে চেয়ে পশুরাজ অবাক। শেয়ালকে চেনা যায় না। কচ্ছপের পিঠে চার ঠ্যাং এক হয়ে এঁটে আছে, মুখখানাও চার ঠ্যাংয়ের সামনে আঠায় সেটে আছে। পশুরাজ বলল, কে? কচ্ছপ বললে, আগে চতুর চূড়ামণি শেয়াল। পশুরাজ বললে, বটে। জানোয়াররা একসঙ্গে চিৎকার করে উঠল, 10 দিন চোরের 1 দিন শাখের। ওকে ছাড়া হবে না পশুরাজ, ভীষণ সাজা দিন, যাতে করে জন্মের মতো ও ঢিঠ হয়। পশুরাজ বললে, তাই হবে, ऐसा সাজা দেবো যে শেয়াল জাতটা তাতে থরহরি কম্পমান থাকবে এরপর থেকে। পশুরাজ চাইল শেয়ালের পানে। বললে, শোনো,
কাল তোমার প্রাণদণ্ড হবে। চিরদিন বন্ধুর মতো বাস করেছো, তার জন্য একটু অনুগ্রহ করব। এই যে কিভাবে তুমি মরতে চাও বলো, তোমার সেই ইচ্ছা পূরণ করব। শিয়াল বললে, আপনার অসীম অনুগ্রহ পশুরাজ, কিন্তু কাল পর্যন্ত আমাকে এমনি কচ্ছপের পিঠে সেঁটে থাকতে হবে? আমার তাতে আপত্তি নেই অবশ্য, তবে কচ্ছপ বাহাদুরের কষ্ট হচ্ছে মানে। বাঘ বলল, থামো, কচ্ছপের জন্য আর তোমাকে দরদ দেখাতে হবে না। কাল পর্যন্ত তোমার রাখার ব্যবস্থা পশুরাজই করবে। সিংহ বললে, ওকে তুলে সরিয়ে কচ্ছপকে আগে মুক্তি দাও, তারপর শেয়ালের কথা শুনবো কিভাবে ও মরতে চায়। হাতি এলো এগিয়ে, শেয়ালকে শুঁড়ে জড়িয়ে কচ্ছপের পিঠ থেকে নিলে তুলে। সঙ্গে সঙ্গে পশুরাজের হুকুমে গন্ডার এসে দাঁড়ালো নাকে খড়গ উঁচিয়ে শেয়ালের পাহারায়। শেয়াল না পালাতে পারে। পশুরাজ বললে, এখন বলো কিভাবে মরতে চাও? নিঃশ্বাস ফেলে শেয়াল বলল, অনুগ্রহ যখন করবেন তখন আমার ইচ্ছা নিবেদন করি। একদিন দেখেছিলুম আমাদের বানর বন্ধুকে একটা ধেড়েই ইঁদুরের ল্যাজ ধরে আচ্ছা সে চরকি পাক ঘুরিয়ে তাকে এক মোটা গাছের গায়ে দিয়েছিল ছুঁড়ে, ধাঁইসে ভীষণ জোরে। গাছে লাগবা মাত্র ইঁদুরের দেহখানা ছিঁড়ে কুটে টুকরো টুকরো হয়ে গেল। আমি সেই ইঁদুরের মতো মরতে চাই। মানে আমার ল্যাজ ধরে বো করে ঘুরিয়ে ছুঁড়ে দেবেন মোটা একটা গাছের গুঁড়ি তাক করে, আর আমার হবে পঞ্চত্ব নয় পশুরাজ, সহস্র প্রাপ্তি, মানে স্বর্গপ্রাপ্তি হবে। পশুরাজ বললে, বেশ তাই হবে। হায় না, তোমার ল্যাজ ধরে বো করে ঘুরিয়ে ওই বিরাট যে শালমলি গাছ, ও গাছের শালমলি গাছ মানে বোধহয় শেওড়া গাছ, ও গাছের গুঁড়ি কাঁটাওলা, ওর গুঁড়ি তাক করে ছুঁড়ে দেবে। শেয়াল বলে উঠল, ঠিক ঠিক, এই তো আমি চাই। আমার গোটা দেহখানা অমনি হাজার টুকরো হয়ে ঝরে পড়বে, হাউইবাজির আগুনের ঝুড়ির মতো। শেয়ালকে গারদখানায় বন্ধ রাখা হলো। গন্ডার রইল খড়গ তুলে গারদখানার পাহারায়। সন্ধ্যার সময় পশুরাজ এলো শেয়ালকে দেখতে। বললে, তুমি খুব ভোজনপটু, মরবার আগে কি খেতে চাও বলো। আজ রাত্রে জন্মের মতো খেয়ে নাও, কাল থেকে আর খেতে পাবে না তো। শেয়াল বললে, তাহলে পেট ভরে আমায় মাংস খাওয়ান পশুরাজ, মাংস পেলে আমি আর কিছু খেতে চাই না। তাছাড়া পরের জন্মে গাছ হব কি পাথর হব, গরু হব কি ছাগল হব ঠিক নেই, আর যদি তাই হয় সে জন্মের মতো মাংস খাওয়া বন্ধ থাকবে। তাই এই জন্মটা শেষ হবার আগে আমার বাসনা পেট ভরে মাংস খেয়ে নি। পশুরাজ বললেন, বেশ, একটা মস্ত ষাঁড় মারা গেছে শুনছি, তার জ্ঞাতি কুটুম কেউ নেই, একেবারে বেয়ারিশ লাশ, সেই ষাঁড়টা আনিয়ে দিচ্ছি, যত পারো খাও। শেয়াল বলে, আহা, দীর্ঘজীবী হন। অশেষ ধন্যবাদ পশুরাজ আপনার এই অনুগ্রহের জন্য। সন্ধ্যার পর বড়ার পিঠে চাপিয়ে আনা হলো মরা ষাঁড়, সেটাকে গারদখানায় দেওয়া হলো শেয়ালের সামনে। ষাঁড় দেখে শেয়াল সাজার কথা ভুলে গেল। কি নধর পুষ্ট দেহ ষাঁড়টার, আহা! ষাঁড়ের দেহখানা কামড়ে ছিঁড়ে চর্বিটুকু আলাদা করে রেখে পেট ভরে শেয়াল মাংস খেয়ে তারপর সেই ডাঁই করা চর্বি থেঁতলে হড়হড় করে নিজের ল্যাজে জবজবে করে মাখালো। চর্বি মেখে ল্যাজ এমন হলো, সে ল্যাজে হাত দেবা মাত্র হাত যায় পিছলে। ল্যাজের হাল দেখে খুশি হয়ে শেয়াল চুপ করে বসে রইল। ভোরের আলো ফুটলো। গারদখানার চাবি খুলে শেয়ালকে বাইরে আনা হলো। তারপর গারদখানা থেকে নোক দন্তওয়ালা জানোয়ারদের পাহারাদারিতে তাকে আনা হলো মশানে। প্রকাণ্ড খোলা মাঠ, জন্তু জানোয়ারদের ভিড়ে ভরে আছে, গম গম করছে। পশুরাজ বসেছে উঁচু মাচার উপর। শেয়ালকে এনে দাঁড় করানো হলো পশুরাজের সামনে। হায়না নখে মাটি আঁচড়ে চারপায়ে বেশ করে মাটি মাখাচ্ছে। শেয়াল এসে বললে, একটা নিবেদন আছে পশুরাজ। এখনো নিবেদন? বেশ, বলো। জন্তু জানোয়ারদের দিকে তাকিয়ে দেখিয়ে শেয়াল বলল, এরা তামাশা দেখতে এসেছে, কিন্তু যেভাবে সব বসেছেন তাতে বিপদের ভয় আছে।
মানে হায়না যখন আমার ল্যাজ ধরে বো বো করে ঘুরিয়ে শালমলি গাছের গুঁড়ি তাক করে ছুঁড়ে দেবে, তখন ধরুন বলা যায় না দৈব, মানে ধরুন গাছের গুঁড়িতে না লেগে আমি যদি ছিটকে এদের কারো গায়ের উপর এসে পড়ি, অত জোরে পড়লে ওদের দেহ চূর হয়ে যাবে না? একটু চিন্তা করে পশুরাজ বললে, ঠিক কথা। শিয়াল বললে, তাই মানে আমার নিবেদন শালমল্লি গাছের দিকটা ছেড়ে যেন ওরা বসেন, তাহলে আর কি তেমন বিপদের ভয় থাকে না। পশুরাজ আবার ভাবলো, ভেবে বললে, ঠিক কথা, এ কথা আমার মাথায় আসেনি তো। বাঘ বললে, মরবার সময় শুভ বুদ্ধি হয়েছে শেয়ালের, ভালো ভালো। জন্তু জানোয়াররা পশুরাজের কথায় শালমলি গাছের দিক ছেড়ে অন্যদিকে বসলো। পশুরাজ বললে, আর কোনো নিবেদন আছে তোমার? শেয়াল বললে, আগে না পশুরাজ, ওইটি শেষ। পশুরাজ ডাকলো, হায়না। হায়না বললে, আমি তৈরি। পশুরাজ বললে, ধরো শেয়ালের ল্যাজ। ধরে? বাঘ বললে, হ্যাঁ, খুব জোরসে ধরবে, তারপরে ঘুরোনো। হায়না ধরলো শেয়ালের ল্যাজ, কিন্তু যেই তুলবে ল্যাজে হরহরে চর্বি মাখানো, ল্যাজ গেল ফসকে। পায়ে আবার হায়না মাটি মাখলো, মাটি মাখিয়ে পা দিয়ে আবার চেপে ধরলো শেয়ালের ল্যাজ, ল্যাজ তবু ফসকায়। ঘণ্টাখানেক ধস্তাধস্তি করে ল্যাজের ডগাটুকু হায়না কোনো মতে চেপে ধরলো। তারপর যেমন তুলে ঘোরানো, দু পা ঘোরাতেই তার পা ফসকে শেয়াল পড়ল ছিটকে বেশ খানিকটা দূরে। পড়েই গাছের দিকটা ফাঁকা, সেদিকে কোনো জন্তু জানোয়ার নেই। শেয়াল দিল ছুট, চোঁচা ছুট। রাত্রে পেট ভরে মাংস খেয়ে গায়ে রীতিমতো জোর, তার উপর কথায় বলে প্রাণ নিয়ে পালানো। চোখে কারোর পলক পড়ল না। জন্তু জানোয়াররা ব্যাপার বোঝবার আগেই শেয়াল একেবারে ছুটে পগার পার, নাগালের বার। পশুরাজ বললে, আরে আরে, সব দেখছো কি? ওকে ধরো ধরো। জন্তু জানোয়াররা অনেক ছুটোছুটি করলো। বনের খোলা জায়গায় ঝোপে ঝাপে কত সন্ধান, শেয়ালের ছায়াও কেউ দেখলো না কোনোখানে। আর এইখানেই আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। কেন রে নোটে মুড়লি? গরু কেন খড় খায় না? কেন রে গরু খড় খাস না? কেন রাখাল ঘাস দেয় না? কেন রে রাখাল ঘাস দিস না? কেন বউ ভাত দেয় না? কেন রে বউ ভাত দিস না? কেন খোকা কাঁদে? কেন রে খোকা কাঁদিস? পিঁপড়ে কেন কামড়ায়? কেন রে পিঁপড়ে কামড়াস? কুট কুট কুট। এই যে শেষের ছড়াটা, এটা বাংলার, কিন্তু আফ্রিকা দেশের এই কঙ্গো দেশের রূপকথা পড়ার পর আমার হঠাৎ মনে হলো এই গল্পের শেষে এই কবিতাটা পড়া উচিত, তাই জন্য পড়লাম। তো আজকে ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কিছু জিনিস জানি। এক, বুদ্ধি দিয়ে সবার বিপদ থেকে সবাইকে উদ্ধার করা খুব ভালো কাজ, কিন্তু পরিশ্রম করা থেকে কিন্তু নিজেকে বিরত রাখলে অনেক সময় আমাদের ওপর অযথা বিপদ আসে। দেখো, তার বুদ্ধির সম্মান দেওয়ার জন্যই কিন্তু ওই পাতাল অবধি অত গভীর যে পুকুর খোঁড়া, তাতে কিন্তু শ্রমদানের শেষে ফিনিশিং টাচ দেওয়ার জন্য কিন্তু শেয়ালকে বলা হয়েছিল। সেখানে কিন্তু সে কুঁড়েমো দেখালো, তারপরেও সে তার বুদ্ধিতে হয়েছে। অতএব সে সকালবেলা কারোর কোনো ক্ষতি না করে যখন সে জল নিয়ে যাচ্ছিল, সেটাও কোনো না কোনো দিক থেকে কিন্তু ন্যায়পূর্ণ যুক্তিসঙ্গত ছিল। কিন্তু তারপরেও হঠাৎ করে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে সবার জন্যই তো, সে যখন বুদ্ধিটা দিয়েছিল তখন তো সবার জন্যই জল খাওয়ার জন্য, সেটাতেও সে তখন সেটা নোংরা করতে আরম্ভ করলো, সবার ক্ষতি করতে আরম্ভ করলো। তাই জন্যই তার এরকম দশা হলো যে কচ্ছপের পিঠের ওপরে চড়ে বসতে হলো, এবং শেষ পর্যন্ত কিন্তু তাকে তার নিজের জন্মভূমি ছাড়া হয়ে যেতে হলো। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমরা যদি সবাইকে সাহায্য করার জন্য দিয়ে থাকি, সেই উৎসাহটা যেন কমে না যায়। শেষ পর্যন্ত আমাদের কিন্তু সেই দায়িত্ববোধ নিয়ে কাজটা করে যেতে হবে। এবং হ্যাঁ, তার বিচারের জন্য যে করা হয়েছিল, কিন্তু এখানে একটা জিনিস দেখো, শেয়াল কিন্তু শেষ পর্যন্ত চালাকি করে নিজেকে বাঁচাবার কাজ করেছে।
হুম, বাঁচাবার বাঁচাবার তাগিদে, এটা কিন্তু দরকার ছিল না। সে যদি একটুখানি সবার সঙ্গে সহমর্মিতা দেখিয়ে কাজটা করতো, শেষের যে ফিনিশিং টাচ, কারণ তার বুদ্ধিতে হয়েছে, অতএব পুকুরটা তার ইচ্ছায় যেন তৈরি হয়, সেই সেই জিনিসটা করলে কিন্তু এত কিছুর দরকার ছিল না। আর ঠিক তেমনি এখানে আর একটা জিনিস হলো, যে স্বভাবে ধূর্ত, যে স্বভাবে ধূর্ত, তার তার কিন্তু স্বভাবগত পরিচয় যদি আমরা একবার পেয়ে থাকি যে সে ভালো না মন্দ, যদি আমাদের কাছে একবার আমরা জেনে থাকি, তাহলে কিন্তু তারপর তার প্রত্যেকটা পদক্ষেপকে আমাদের কিন্তু মেপে নিতে হবে, প্রত্যেকবার যাচাই করে নিতে হবে। শেষ পর্যন্ত যখন সিংহ বা হায়না যখনই দেখলো যে তার লেজটা এত চ্যাটচ্যাটে কেন, এত কেন তোমার তৈলাক্ত হয়ে রয়েছে, সেটাতেই কিন্তু ওদের বুঝে যাওয়া উচিত ছিল। এইভাবে সরল মনে কিন্তু বিশ্বাস করা উচিত হয়নি। অতএব তার মানে কি, আমরা যাই সিদ্ধান্ত নিই, কাজ করার আগে কিন্তু ভেবে বিশ্লেষণ করে আমাদের কাজ করতে হবে। তো ছোট্ট বন্ধুরা, আজ এই গল্প এই অবধি। আবার আমরা আর একটা নতুন রূপকথা নিয়ে ফিরে আসবো আগামী সপ্তাহে। আর হ্যাঁ, একটা বাংলার গল্প আমরা ইংরেজিতে শুনছি, একটা রূপকথার গল্প, সেটা তো আসছেই আজ রবিবারের পর্বে। তাহলে একটু পরে আবার শোনা হচ্ছে, একসাথে গল্প পড়া হচ্ছে, আমি পড়বো তোমরা শুনবে, তাই না? তাহলে আসি, টাটা।